আজকের এই কবিতাটা ভীষণই তথ্যভিত্তিক কিংবা ইনফরমেটিভ হতে চলেছে। আমরা যে কবিতাটা আজকে পড়ব সেটা অবশ্যই একটা এনভায়রনমেন্ট কেন্দ্রিক একটা কবিতা, যেই কবিতার সারমর্ম আমাদের কাছে এটাই তুলে ধরবে যে আমরা আমাদের এই পৃথিবীকে নিজেরা কতখানি ধ্বংসের দিকে এক এক পা করে এগিয়ে দিচ্ছি সেটা আজকে আমরা এই কবিতায় লক্ষ্য করব। এই কবিতাটা একটুখানি বড়, প্রায় 30 লাইনের কাছাকাছি একটা কবিতা। এই কবিতাটা পড়তে গেলে তোমাদের একটুখানি বোরিং লাগতে পারে, একটু স্বাভাবিক এটা। তবে এই কবিতার যে অন্তর্নিহিত অর্থ তা আমাদের কাছে ভীষণ চিন্তার এবং উদ্বেগের। আমরা যদি আগামীকে কিংবা আমাদের ইন ফিউচার যদি আমরা ভালো কিংবা সুন্দরভাবে গড়ে তুলতে চাই তো অবশ্যই এই কবিতাটা আমাদেরকে অত্যন্তভাবে বুঝতে হবে এবং তার বিনিময়ে আমাদেরকে নতুন করে আরও একবার ভাবনা চিন্তা শুরু করতে হবে যে আমাদের এই পৃথিবী আমরা কত সুন্দর করে নতুন প্রজন্মের জন্য রেখে যেতে পারি, সেটা আমাদেরকে নতুন করে ভাবতে শেখাবে। ডিয়ার ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা টেক্সট বেসড ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা শুরু করতে চলেছি দ্য গ্রিন হাউস এফেক্ট, রিটেন বাই কার্ল ডেনিস। এই কবিতায় আমরা সর্বপ্রথমে গ্রিন হাউস গ্যাসেস কি কি সেগুলো আমরা জানব এবং তারপরে আমরা সেগুলোর একটা সংকেত আমরা জানব এবং এই গ্রিনহাউস গ্যাস আসলে কি তার একটা অর্থ আমরা বোঝার চেষ্টা করব। বেসিক্যালি এই গ্রিন হাউস গ্যাস হচ্ছে হিট ট্র্যাপিং গ্যাস, যা কিনা পৃথিবীর উপরিতলের হিট কিংবা তাপকে ধরে রাখে কিংবা আটকে রাখে। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেক্সট আমরা জানব যে এই টেক্সটের একটা ইন্ট্রোডাকশান আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কবিতা যেমন করে পড়েছি ঠিক তেমনি করে আমরা রিটিন, তারপরে মেসেজ, সিম্বলস, টোন, এইসব করে আমরা মোটামুটি এই কবিতার একটা ইন্ট্রোডাকশান জানব। নেক্সট আমরা এই কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস করব এবং বঙ্গানুবাদ করব এবং সঙ্গে সঙ্গে কিছু হিস্টোরিক্যাল রেফারেন্সেস রয়েছে এই কবিতায়, সেগুলো নিয়ে ইন ডিটেল একটা ডিসকাশন করার চেষ্টা করব। সর্বপ্রথমেই আমরা যেটা জানবো যে গ্রিন হাউস গ্যাস কি। গ্রিন হাউস গ্যাস বেসিক্যালি বায়ুমণ্ডলের উত্তাপকে শোষণ করে পৃথিবীর পরিমণ্ডলে কিংবা পৃথিবীর বায়ুমণ্ডলে একটা অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে এবং সেগুলো আমাদের কিনা এই পৃথিবীর জন্যে অত্যন্ত হার্মফুল বলে আমরা জানি। আমরা বেসিক্যালি গ্রিন হাউস গ্যাসের ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। গ্রিন হাউস গ্যাসেস আর গ্যাসেস in Earth's atmosphere that trap heat, creating the greenhouse effect which warms the planet. সোজা কথা একটু আগে যেটা বললাম যে গ্রিনহাউস গ্যাস যেটা কিনা আমাদের এই সুন্দর পৃথিবীর উত্তাপকে কিংবা তাপমাত্রাকে বাড়িয়ে দেয় আর যার ফলে সমুদ্র পৃষ্ঠের জলস্তর বাড়তে থাকে এবং মেরু অঞ্চলের যে সমস্ত গ্লেসিয়ার্সগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে গলে যেতে শুরু করে এবং সমুদ্রপৃষ্ঠের তাপ জলস্তর বাড়ায়। ফলে আমাদের আগামী দিনে সুনামি কিংবা জলোচ্ছ্বাসের সম্ভাবনা অত্যন্ত যে প্রকট করছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা একটুখানি দেখে নেব যে বায়ুমণ্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ করে ও নির্গত করে, সেই সকল গ্যাসকে আমরা বেসিক্যালি এখানে গ্রিনহাউস গ্যাস বলে জানব কিংবা চিনব। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপার, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। এইগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এছাড়াও
পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা হতো, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস ছাড়া পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা হতো -18 ডিগ্রি সেলসিয়াস কিংবা 0 ডিগ্রি ফারেনহাইট, যা বর্তমানে 15 ডিগ্রি সেলসিয়াস বা 59 ডিগ্রি ফারেনহাইট। সৌরজগতের বিভিন্ন গ্রহ যেমন মঙ্গল, শুক্র ইত্যাদির বায়ুমণ্ডলেও বিভিন্ন গ্রিন হাউস গ্যাস আমরা রয়েছে বলে জানতে পেরেছি। নেক্সট আমরা চলে আসব এই সমস্ত গ্রিন হাউস গ্যাসের নাম এবং সংকেত বা সাংকেতিক চিহ্ন নিয়ে। কার্বন ডাই অক্সাইড আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, CO2, মিথেন CH4, তোমরা এগুলো ক্লাস 7-এ পড়ে এসছো, নাইট্রাস অক্সাইড N2O, এবং আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস আর পাওয়ারফুল হিট ট্র্যাপিং গ্যাসেসের নাম শুনেছি সেগুলো হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বনস HFCs, পারফ্লোরোকার্বনস PFCs, সালফার হেক্সাফ্লোরোসাইড SF6 এবং ফাইনালি হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড NF3। আমরা নেক্সট একটুখানি চলে আসব যে এই কবিতার সারাংশ কিংবা সামারি অব দ্য পোয়েমে। এই কবিতায় পরিবেশগত বিষয়কে এখানে ব্যাপকভাবে উদ্ঘাটন করা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং জলবায়ুগত পরিবর্তন আগামীর পৃথিবীকে একটা বিপদ ঘণ্টা শুনিয়ে দিচ্ছে। কবি এখানে আমাদের সজাগ এবং সচেতন করবার একটা ঐকান্তিক প্রচেষ্টা কিংবা প্রয়াস করেছেন। এই মানব জাতি যদি আজকের দিনে জীবাশ্ম জ্বালানির প্রভাব না কমিয়ে ফেলতে পারে তাহলে কিংবা সেখান থেকে না বেরিয়ে আসতে পারে, তবে তা আগামী দিনে এক ভয়াবহ চিত্র আমাদের সামনে ডেকে আনবে। সুপার পাওয়ার দেশগুলো তাদের কর্তৃত্ব হারাতে শুরু করবে এবং কম ক্ষমতা সম্পন্ন দেশগুলো আস্তে আস্তে করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে অব্যাহতি পাওয়ার একটাই উপায়, সমগ্র মানব জাতিকে নিজ দায়িত্ব গ্রহণ করে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে বলে কবি এখানে আমাদেরকে সেই বার্তাটাই দিচ্ছেন। আমরা এইবার এই টেক্সটের ইন্ট্রোডাকশন নিয়ে চলে আসব, তারপরেই আমরা এই কবিতার বঙ্গানুবাদ করব। লেটস টেক এ লুক নাও। দ্য গ্রিন হাউস এফেক্ট, রিটেন বাই কার্ল ডেনিস, রিটেন ইন অগাস্ট 1985। টাইপ ফ্রি ভার্স। আমি ফ্রি ভার্স নিয়ে আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে মোর অর লেস আলোচনা করেছি, সে কারণে আমরা আজকে ফ্রি ভার্স নিয়ে ইন ডিটেল আলোচনা করছি না। আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে। দেখো, লাইন্স 29, স্ট্যাঞ্জা প্যাটার্ন ডাস নট ফলো আ রেগুলার কনসিস্টেন্ট স্ট্যাঞ্জা প্যাটার্ন, অর্থাৎ এখানে কোনো রেগুলার বা ধারাবাহিক কোনো স্ট্যাঞ্জা প্যাটার্নকে ফলো করে না। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে টোন, আ মিক্স অফ আয়রনি, রেজিগনেশন অ্যান্ড আ স্ট্রং সেন্স অফ ওয়ার্নিং। এখানে একটা শ্লেষাত্মক ভাবে এই কবিতাটা দেখানো হয়েছে এবং সেখানে সমালোচনা করা হয়েছে যে আমাদের আজকের দিনে যে ভূমিকা সেটা নিয়ে একটা এখানে সমালোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে স্ট্রং সেন্স অফ ওয়ার্নিং, একটা বেশ শক্তিশালী কিংবা গভীর একটা সতর্কতামূলক একটা ওয়ার্নিং এখানে প্রেজেন্ট করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো সিম্বলস। গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ মানব জীবনে গ্লোবাল ওয়ার্মিং কিংবা বিশ্ব উষ্ণায়নের যে একটা প্রভাব রয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। নেক্সট আমরা চলে আসবো প্লেন স্টেটস বিকামিং ডাস্ট বোল্টস। নেক্সট আমরা চলে আসবো সাবাবস টার্নিং ইনটু ফার্মিং এরিয়াজ। নেক্সট আমরা চলে আসবো সিটিজ বিকামিং ওভার ক্রাউডেড। নেক্সট আমরা চলে আসবো কোরিয়ান আর্মাডাস অর স্ট্রঙ্গার কার্থেজেস। নেক্সট আমরা দেখে নেব ওয়াচিং ফ্রম দ্য বিচ। নেক্সট ফ্রুট অ্যান্ড নাট ট্রিজ ইনস্টিড অফ সেড ট্রিজ। অ্যান্ড ফাইনালি পাবলিক বিল্ডিংস, দ্যাট মিনস লাইব্রেরিজ অ্যান্ড সিটি হলস ফলিং ডাউন। এইবার আমরা আরো বেশ কিছু পয়েন্টস একটুখানি ইন শর্ট দেখে নেব। দেখো, তো নেক্সট আমরা এবার চলে আসবো। দেখো, অ্যাবাউট দ্য পোয়েম এক্সপ্লোরস
মানে এই কবিতাটা উদ্ঘাটন করে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুগত যে পরিবর্তনের প্রভাব সেটাকে নিয়ে কিসের উপর, অন এগ্রিকালচার অ্যান্ড সোসাইটি, কৃষিকাজ এবং সমাজের উপর, প্রেডিক্টিং আ ফিউচার, একটা ভবিষ্যৎকে কল্পনা করে, হোয়ার ট্র্যাডিশনাল ফার্মিং এরিয়াজ স্ট্রাগল, যেখানে প্রথাগত বা চিরায়ত যে কৃষিকার্য হতো এরকম জায়গাগুলো যেগুলো কিনা ধুঁকতে থাকবে, হোয়াইল কোল্ডার রিজিয়ন্স বিকাম ফার্টাইল, আর যেখানে অধিকতর শীতল জায়গাগুলো উর্বর হবে কিংবা চাষযোগ্য হবে। নেক্সট আমরা চলে আসবো সেন্ট্রাল থিম। দ্য পোয়েম ডেপিক্টস, কবিতাখানা বর্ণনা করে, আ ফিউচার, একটা ভবিষ্যৎকে, হোয়ার সাবাবস বিকাম ফার্মল্যান্ড, যেখানে শহরতলিগুলো চাষযোগ্য একটা জায়গা হয়ে উঠবে, সিটিজ বিকাম ওভারক্রাউডেড এগেইন, শহরগুলো আবারও ভিড়পূর্ণ বা জনবসতিপূর্ণ হয়ে উঠবে, অ্যান্ড দ্য পাবলিক মাস্ট ওয়ার্ক টু মেনটেন, এবং জনসাধারণকে অবশ্যই কাজ করতে হবে এটা নিয়ন্ত্রণ করতে, পাবলিক বিল্ডিংস, মানে যে সমস্ত সরকারি ভবনগুলো রয়েছে সেগুলোকে মানে সারিয়ে তুলতে, ডিউ টু আ ডেক্লাইন, একটা অবনমনের কারণে, ইন গভর্নমেন্ট, সরকারের ইনকাম, সরকারের উপার্জনে একটা ধস আসার কারণে পাবলিককে ফ্রি বা ভলেন্টারি একটা শ্রম দিতে হবে, অ্যান্ড পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এবং জনগণের যে সমস্ত সুসংহত স্থায়ী বাড়িঘর কিংবা ভিত্তি রয়েছে সেগুলোতে, অল হোয়াইল ইগনোরিং ডায়ার ওয়ার্নিংস, আর এই সমস্ত কিছুই ঘটবে একটা ভয়ানক বা একটা ভয়ঙ্কর সতর্কতা দিয়ে, অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুগত পরিবর্তনের কারণে। ফাইনালি আমরা চলে আসবো কোর মেসেজ, মানে একদম অন্তর্নিহিত একটা যে বার্তা দেওয়া হয়েছে এখানে। দ্য পোয়েম ওয়ার্নস, কবিতাখানা সতর্ক করে, দ্যাট যে কন্টিনিউড ইগনোরেন্স, মানে একটা চলমান অবজ্ঞা, অফ এনভায়রনমেন্টাল ইস্যুস, পরিবেশগত সমস্যাগুলো নিয়ে, উইল লিড টু আ ডাইস্টোপিয়ান ফিউচার, আর যেটা কিনা একটা দুঃস্বপ্ন লোক কিংবা কল্প নরকে আমাদেরকে নিয়ে যাবে বা সেই ভবিষ্যতের দিকে আমাদেরকে আস্তে আস্তে করে অগ্রসর করবে। নেক্সট আমরা চলে আসব এই কবিতার যিনি কবি রয়েছেন কার্ল ডেনিস, তার লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। কার্ল ডেনিস ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 17, 1939 at St. Louis in Missouri in America. He was an American poet and educator. His book Practical Gods, তার বই ব্যবহারিক গডস, won the 2002 Pulitzer Prize for Poetry. He earned a BA from the University of Minnesota and a PhD from the University of California, Berkeley. He taught at the State University of New York, Buffalo from 1966 until 2001, where he was both a professor of English and writer in residence. Dennis published 12 books of poetry, including Night School, Penguin 2018, Another Reason, Penguin 2014, Collins, Penguin 2001, for which he won the Pulitzer Prize for Poetry and Meetings with the Time, Penguin 1992. Among others, Dennis had also published a book of criticism, Poetry as Persuasion, University of Georgia Press 2001. Known for its casual, plain-spoken narrative style that makes its home in the everyday life of the American middle class. Dennis's poetry is a quite, almost intimate meditation on the world around him. He had received several honors and distinctions. He is now
86 ইয়ার্স ওল্ড। আমরা চলে আসবো এইবার সরাসরি এই টেক্সটের অ্যানালিসিসে। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। ট্রেন্ড মানে কি? টু হ্যাভ আ জেনারেল টেন্ডেন্সি, অর্থাৎ সাধারণত কোনো দিকে ঝোঁকা। গো অন মানে হচ্ছে কন্টিনিউ, এটা একটা ফ্রেজাল ভার্ব, তোমরা জানো, চলতে থাকা। অর্থাৎ এই টোটাল লাইনটার কি রেফারেন্স রয়েছে? দিস লাইন সার্ভস অ্যাজ এ স্টার্ক মানে হচ্ছে স্টিফ, মানে হচ্ছে কঠিন বা অনমনীয়। অ্যাপাথেটিক মানে হচ্ছে উদাসী বা বেদনাহীন। স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইনএভিটেবিলিটি অফ ক্লাইমেট চেঞ্জ। কবিতাটা এখানে উদ্ঘাটন করে অবশ্যম্ভাবী একটা জলবায়ুগত পরিবর্তনের অ্যান্ড ইটস সিভিয়ার লাস্টিং কনসিকুয়েন্সেস, এবং এর একটা ভয়ানক একটা দীর্ঘদিন ধরে এর যে একটা ফলাফল আমরা ভুগতে থাকব সেটাই কিনা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন মানে হচ্ছে কি? উষ্ণতা বৃদ্ধির এই প্রবণতা ক্রমশ সম্ভবত চলতেই থাকবে। আমরা নেক্সট লাইনে আসবো। অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। গ্রেন বেল্টস বলতে কি বলা হচ্ছে? শস্য ভাণ্ডার। অর্থাৎ গ্রেন বেল্টস রেফার্স টু দ্য মেজর এগ্রিকালচারাল রিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ গ্রেন বেল্টস বলতে এটা বলা হচ্ছে যে এই পৃথিবীর বৃহত্তম কৃষিকার্য বা কৃষিভিত্তিক এলাকাকে বলা হচ্ছে রেসপন্সিবল ফর গ্রোয়িং গ্রেন ক্রপস, আর যেটা কিনা মানে দায়ভার বহন করে অধিক পরিমাণে শস্য উৎপাদন করবার জন্যে। স্লাইড মানে কি? টু গ্লাইড অর স্লিপ, দ্যাট মিনস অবাধে চলে যাওয়া কিংবা পিছলে যাওয়া। আর পোলস মানে হচ্ছে কি না? ইদার অফ দ্য টু এন্ডস অফ দ্য আর্থসেস অ্যাক্সিস, অর্থাৎ মেরু অঞ্চলকে বলা হচ্ছে। অর্থাৎ অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস, কথার অর্থ হচ্ছে এবং শস্য চাষের জমিগুলো বা অঞ্চলগুলো মেরুর দিকে সরে সরে যাবে ক্রমশ। নেক্সট লাইনে আসবো। দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডন্ড অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। প্লেন স্টেটস বলতে কি বলা হচ্ছে? ফ্ল্যাট এরিয়াজ, সমতল ভূমিগুলোকে বলা হচ্ছে। অ্যাবান্ডন্ড বলতে কি বলা হচ্ছে? গিভিং আপ, ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। জায়ান্ট ডাস্ট বোলস বলতে কি বলা হচ্ছে? রেফার্স টু আ লার্জ ব্যারেন অ্যান্ড ড্রাই ল্যান্ডস। জায়ান্ট ডাস্ট বোলস বলতে এটাই উল্লেখ করে একটা বড়, ব্যারেন মানে হচ্ছে ঊষর বা বন্ধা বা চাষযোগ্য নয় এমন, অ্যান্ড ড্রাই ল্যান্ডস এবং অনুর্বর মৃত্তিকাকে বলা হচ্ছে দ্যাট হ্যাভ বিকাম ইনফার্টাইল, আর যেটা কিনা চাষের একদম অনুপযোগী ডিউ টু এক্সট্রিম হিট, প্রচণ্ড উত্তাপের কারণে, অ্যান্ড ল্যাক অফ রেন এবং বৃষ্টির অভাবের কারণে, কজড বাই গ্লোবাল ওয়ার্মিং, আর যেটা কিনা বা যা কিছু কিনা ঘটবে এই বিশ্ব উষ্ণায়নের ফলে। অর্থাৎ আমরা এর মিনিংটা কিভাবে নেব? দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডন্ড অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস, এবং সমতল ভূমিগুলো পরিত্যক্ত হয়ে থাকবে ঠিক যেন দৈত্যাকার ধুলোর বা ধুলোময় পাত্রের মতো। অর্থাৎ এই লাইনের মিনিংটা আমরা কিভাবে নেব? এবং সমতল ভূমিগুলো পরিত্যক্ত হয়ে থাকবে ঠিক যেন দৈত্যাকার ধুলোর কিংবা ধুলোময় পাত্রের মতো করে। নেক্সট লাইন। গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। আমরা গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার সম্বন্ধে একটা ফুটনোট একটুখানি দেখে নেব। দেখো, গ্রিনল্যান্ড ইজ ওয়ান অফ দ্য ওভারসিজ কান্ট্রিজ। গ্রিনল্যান্ড হচ্ছে একটা সমুদ্রের তীরে বেড়ে ওঠা একটা দেশ, অ্যান্ড টেরিটরিজ অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ, অন্তর্ভুক্ত দেশ। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আইল্যান্ড, এবং এটা হলো এই পৃথিবীর সবথেকে বৃহত্তম দ্বীপ, অ্যান্ড লাইজ বিটুইন দ্য আর্কটিক অ্যান্ড আটলান্টিক ওশেন্স, এবং যেটা কিনা অবস্থিত আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে। আর অ্যান্টার্কটিকা বলতে কি বলা হচ্ছে? আর্থেস সাউদার্ন মোস্ট কন্টিনেন্ট, এই পৃথিবীর একদম দক্ষিণ দিকের মহাদেশ,
ইজ আ ভাস্ট হলো একটি প্রকাণ্ড আইস কাভার্ড ল্যান্ড মাস, বরফ ঢাকা একটি জায়গা, সেন্টার অন দ্য সাউথ পোল, যা কিনা দক্ষিণ মেরুতে রয়েছে। অর্থাৎ গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স রেফার্স টু আ রিভার্সাল অফ গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ এখানে রেফার্স টু আ রিভার্সাল অফ গ্লোবাল পাওয়ার, যেটা কিনা উল্লেখ করে যে এই বিশ্বের যে শক্তি বা চালিকা শক্তি ডাইনামিক্স, সেটা কিনা আস্তে আস্তে করে পশ্চাৎগমন করবে ডিউ টু আ ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ুগত পরিবর্তনের কারণে। অর্থাৎ আমরা এর মিনিংটা এভাবেই নেব, গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা যোগ দেবে বিশ্বের মহাশক্তিগুলোর সঙ্গে। নেক্সট আমরা চলে আসবো, ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার রেফার্স টু আ ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি অর পাওয়ার সোর্সেস, যেটা কিনা উল্লেখ করে ভিন্ন রকমের একটা শক্তির কেন্দ্রবিন্দু বা উৎস হিসেবে। দ্য স্পিকার ইমপ্লাইজ দ্যাট হোয়েদার হিউম্যানিটি ইউজেস ওয়ান এনার্জি সোর্স, যদিও কিনা এখানে মানব জাতি শক্তির উৎস হিসেবে একটাই উপাদানকে ব্যবহার করে, সেটা হচ্ছে লাইক অয়েল অর কোল, যেটা কিনা তেল অথবা কয়লা, যেটাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলে থাকি, অর অ্যানাদার দ্য কালেকটিভ ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, শিল্পাঞ্চলের যে সমস্ত একটা কালেকটিভ ইম্প্যাক্ট, একটা সমবেত যে একটা প্রভাব রয়েছে অন দ্য এনভায়রনমেন্ট, এই পরিবেশের উপর রিমেন্স ডিস্ট্রাকটিভ, যা কিনা অত্যন্ত ধ্বংসাত্মক কিংবা অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার, এমনকি যদি আমরা তাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে সামিল করি, নেক্সট লাইনে আসবো, ফর মোর এড, মানে অধিক সাহায্যের জন্যে, উই উইল স্টিল বি পোরার দেন উই আর নাও। এখানে এড মানে হচ্ছে টু হেল্প, সাহায্য বা সহযোগিতা করা। উই উইল স্টিল বি পোরার দেন উই আর নাও রেফার্স টু দ্য ফিউচার স্টেট অফ কারেন্টলি পাওয়ারফুল নেশনস। অর্থাৎ এখানে দেখানো হয়েছে ভবিষ্যতের যে সমস্ত শক্তিশালী জাতি বা দেশগুলো উঠে আসবে, লাইক দ্য ইউএস দ্যাট উইল বিকাম ইকোনমিক্যাল ডিসঅ্যাডভান্টেজেড, ঠিক যেমন করে ইউএস কিংবা ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্র, যা কিনা আস্তে আস্তে করে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে ডিউ টু দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ুগত পরিবর্তনের কারণে। অর্থাৎ ফর মোর এড মানে হচ্ছে অধিক সাহায্যের জন্যে, উই উইল স্টিল বি পোরার দেন উই আর নাও, আর বড় কথা হলো আমরা বর্তমানের তুলনায় আরও গরিব হয়ে পড়ব। নেক্সট, লাইফ উইল বি ডিফারেন্ট গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার। টিলেবল মানে হচ্ছে ভূমিকর্ষণ বা কৃষিকাজ সংক্রান্ত। দ্য অ্যাবাভ লাইন রেফার্স টু দ্য স্কেয়ারসিটি অ্যান্ড হাই ভ্যালু অফ ফার্টাইল ল্যান্ড ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ এই উপরের এই লাইনটা উল্লেখ করে দ্য স্কেয়ারসিটি অ্যান্ড হাই ভ্যালু, অভাব এবং উচ্চ মূল্য, অফ ফার্টাইল ল্যান্ড, চাষযোগ্য জমির, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুগত পরিবর্তনের কারণে, ইনডিউসড, যা কিনা প্ররোচিত করে ডেজার্টিফিকেশন বা মরুভূমিকরণের দিকে, অ্যান্ড শিফটিং এগ্রিকালচারাল জোনস, এবং চাষযোগ্য জমি যে আস্তে আস্তে করে স্থানান্তরিত হবে, সেটাকেই কিনা এখানে উল্লেখ করা হচ্ছে। লাইফ উইল বি ডিফারেন্ট গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, দ্যাট মিনস জীবন হয়ে উঠবে ভিন্ন, ভালো চাষযোগ্য জমিগুলো অত্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠবে। দ্য সাবাবস উইল গিভ ওয়ে টু ফার্মস দ্য সিটিজ। সাবাবস হচ্ছে একটা নাউন, আর ডিস্ট্রিক্ট অ্যাডজয়েনিং আ টাউন, অর্থাৎ শহরতলি কিংবা শহরের প্রান্তবর্তী অঞ্চলকে এখানে বলা হচ্ছে। অর্থাৎ দিস লাইন রেফার্স টু আ ফিউচার সিটিজ
এই লাইনটা উল্লেখ করে ভবিষ্যতের শহরগুলোকে বিকামিং ওভারক্রাউডেড, যেগুলো কিনা ঘনবসতিপূর্ণ হয়ে উঠবে, অ্যান্ড লেস অ্যাফ্লুয়েন্ট, এবং কম সমৃদ্ধ হয়ে উঠবে, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুগত পরিবর্তনের কারণে। ফার্টাইল ল্যান্ড উইল বিকাম স্কেয়ার্স, চাষযোগ্য কিংবা উর্বর জমি হয়ে উঠবে দুষ্প্রাপ্য, অ্যান্ড এক্সপেন্সিভ, এবং অধিক মূল্যবান। ফোর্সিং পিপল টু ইউজ রেসিডেন্সিয়াল এরিয়াজ টু গ্রো ফুড, আর লোকজনদেরকে যেটা কিনা বাধ্য করবে বসতিপূর্ণ এলাকাগুলোকে চাষযোগ্য করে তুলতে কিংবা গড়ে তুলতে। দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস দ্য সিটিজ, দ্যাট মিনস উপশহরগুলো রূপ নেবে কৃষি জমিতে, শহরগুলো আবারও ভরে উঠবে। নেক্সট লাইনে আমরা আসবো, ফিল আপ এগেন উইথ, মানে আবারও ভরে উঠবে। পিপল টু পোর টু ওন কার্স, লোকজনেরা গাড়ি কিনতে ব্যর্থ হবে কিংবা সামর্থ্য থাকবে না লোকজনেদের গাড়ি কেনার। দিস লাইন রেফার্স টু দ্য সিটিজ বিকামিং ওভারক্রাউডেড উইথ পোর পিপল ডিউ টু দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কোলাপস, মানে এই লাইনটা উল্লেখ করে শহরগুলো হয়ে উঠবে ভিড়পূর্ণ উইথ পোর পিপুল, এবং লোকজনেরা গরিব হয়ে পড়বে বা তাদের সেই অর্থনৈতিক সামর্থ্য থাকবে না, টু দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কোলাপস, এবং একটা তাদের সামাজিক অবক্ষয় ঘটবে, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ুগত পরিবর্তনের কারণে। আমরা নেক্সট লাইনে আসবো, ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। ক্রাউডিং মানে হচ্ছে টু গ্যাদার ইন এ ক্রাউড, ভিড় করা বা ঠাসাঠাসি করা কিংবা জমায়েত করা বা গাদাগাদি করা। আর ট্রলিজ বলতে এখানে বলা হচ্ছে ফল বিক্রেতার ঠেলা গাড়ি জাতীয় বা নিচু হয়ে থাকা গাড়িকে বলা হচ্ছে। অর্থাৎ ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, দ্য লাইন রেফার্স টু দ্য কনসিকুয়েন্সেস অফ ইকোনমিক ডিক্লাইন। এই লাইনটা উল্লেখ করে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে কিংবা তার অবনমন ঘটবে সেটাকে, অ্যান্ড লস অফ লাক্সারিয়াস লাইফস্টাইলস, এবং আমাদের যে একটা কোজি কিংবা আরামপ্রদ জীবনের যে একটা অবক্ষয় আসবে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের ফলে। অর্থাৎ এই লাইনটার মানে আমরা কিভাবে নেব, মানুষ পায়ে হেঁটে কাজে যাবে অথবা ট্রলি গাড়িতে করে যাবে বা ট্রলি গাড়িতে তাদের ভিড় উপচে পড়বে। আমরা নেক্সট লাইনে আসবো, উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। অর্থাৎ রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে থাকা বাদাম গাছের নিচ দিয়ে আমরা হেঁটে বেড়াবো বা ঘুরে বেড়াবো। প্র্যাকটিক্যাল বলতে এখানে কি বলা হচ্ছে, ট্রিজ আর আ ভিজুয়াল কনসিকুয়েন্স। ভিজুয়াল মানে কি, আ সাইট অর সিইং, দৃষ্টি সংক্রান্ত কিংবা দর্শন সংক্রান্ত। অর্থাৎ ট্রিজ আর আ ভিজুয়াল কনসিকুয়েন্স অফ হিউম্যানিটিজ ফেলিওর। গাছেরা আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে যাবে মানুষের এই ব্যর্থতার কারণে। টু অ্যাড্রেস ক্লাইমেট ওয়ার্নিংস, এই জলবায়ুগত সতর্কতাকে উল্লেখ করতে। শোয়িং আ ওয়ার্ল্ড ফোর্সড ইনটু সিম্পলার হার্ডার ওয়েজ অফ লিভিং, আর এই পৃথিবীকে দেখাবে যে সহজ সরলভাবে থাকা জীবন কতখানি কষ্টকর বা কঠিন হয়ে উঠবে। নাট ট্রিজ বলতে এখানে কি বলা হচ্ছে, পিপল উইল প্ল্যান্ট ফ্রুট অ্যান্ড নাট ট্রিজ ফর ফুড। লোকজনেরা এইবার কি করবে না, বাদাম জাতীয় গাছ বা বৃক্ষ রোপণ করবে, রেদার দেন ট্র্যাডিশনাল শেড ট্রিজ, মানে চিরায়ত বা প্রথাগত ছায়াপ্রদ গাছ রোপণ করার পরিবর্তে। মানে এমন একটা সময়ের উদ্ভব হবে যেখানে মানুষ ছায়া পাওয়ার থেকে খাওয়ার দেওয়ার মতো গাছকে রোপণ করতে বাধ্য হবে। মানুষ খাদ্য সংকটে একটা সময় ভুগবে বলে কবি এখানে কল্পনা করেছেন কিংবা অনুমান করেছেন। অর্থাৎ সেই শেড ট্রিজগুলো কীরকম, লাইক এলেমস অ্যান্ড ওকস। এলেম কিংবা ওক গাছের মতো এই গাছগুলোকে বাদ দিয়ে তারা বাদাম জাতীয় গাছ রোপণ করতে বাধ্য হবে। হুইচ অফার বিউটি, অর্থাৎ এই এলেম গাছ কিংবা ওক গাছ যেটা কিনা আমাদেরকে সৌন্দর্য প্রদান করে, বাট নো সাস্টেনেন্স, কিন্তু কোনো প্রকার কোনো রসদ প্রদান করে না। নেক্সট আমরা চলে আসবো, নট এলেমস অ্যান্ড ওকস উইথ ভেজিটেবল ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস।
তো এখানে উইথ ভেজিটেবল ক্রাউডিং বলতে কি বলা হচ্ছে, ফিউচার সিনারিও, একটা ভবিষ্যতের চিত্রকে এখানে চিত্রায়িত করা হয়েছে কিংবা ভিশন আকারে আমাদেরকে দেখানো হয়েছে। কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যা কিনা জলবায়ুগত পরিবর্তনের কারণে ঘটবে। হোয়ার ফুড স্কেয়ারসিটি ফর্সেস প্র্যাকটিক্যালিটি, আর যেখানে দৈনন্দিন জীবনে খাদ্যের সংকট দেখা দেবে। আরবান ডেন্সিটি ইনক্রিজেস, এবং শহরের দিকে মানুষ ভিড় জমাতে শুরু করবে। আর দ্য ফ্রন্ট লঞ্চ বলতে কি বলা হচ্ছে, লঞ্চটা হচ্ছে বেসিক্যালি একটা নাউন। অ্যান ওপেন স্পেস বিটুইন উডস, অর্থাৎ বনমধ্যস্থ উন্মুক্ত স্থান কিংবা বনভূমি। স্মুথ গ্রাসি প্লট, একটা মসৃণ তৃণাচ্ছাদিত একটা জায়গা। এখানে নট এলেমস অ্যান্ড ওকস উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লঞ্চ বলতে কি বলা হচ্ছে, দ্য অ্যাবাভ লাইন রেফার্স টু দ্য ট্র্যাডিশনাল লং এস্টাবলিশড ট্রিজ উইল ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ যে সমস্ত গাছ দীর্ঘমেয়াদী গাছ সেগুলো আস্তে আস্তে করে অদৃশ্য হয়ে যাবে। অ্যান্ড সাবাবস উইল বি কনভার্টেড ইনটু এসেন্সিয়াল ফার্মল্যান্ডস, এবং শহরগুলো কিংবা শহরতলিগুলো আস্তে আস্তে করে খামার বাড়ি বা কৃষির কাজের একটা জায়গা হয়ে উঠবে। এলেমস অ্যান্ড ওকস সিম্বলাইজ দ্য ফ্যামিলিয়ার ন্যাচারাল অ্যান্ড বিউটিফুল এনভায়রনমেন্ট অফ কারেন্ট সাবারবান ল্যান্ডস্কেপস, অর্থাৎ এলেম এবং ওক গাছ যেগুলো কিনা আমাদের পরিবেশের কিংবা আমাদের প্রকৃতিগত সৌন্দর্যকে বৃদ্ধি করে। দ্যাট ক্যান নট সার্ভাইভ দ্য ইনক্রিজড টেম্পারেচার্স, আর উত্তাপের এই উত্তরোত্তর বৃদ্ধির ফলে সেগুলো আস্তে আস্তে করে অদৃশ্য হয়ে যাবে কিংবা বাঁচতে পারবে না। দ্যাট মিনস না থাকবে কোনো এলেম কিংবা ওক গাছ, সামনের উঠোন কিংবা উঠোন হয়ে উঠবে ফাঁকা, কিংবা সেই জায়গায় ভরে উঠবে শাক সবজি। নেক্সট আমরা চলে আসবো, দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস। দ্য ট্যাক্স বেস বলতে এখানে কি বলা হচ্ছে, দ্য ওভারঅল ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড দ্য কালেকটিভ ইনকাম, মানে সর্বত একটা অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা একটা সমবেত উপার্জনকে এখানে বলা হচ্ছে। প্রপার্টি অফ দ্য সিটিজেন্স, নাগরিকদের যে সম্পত্তি উইদিন দ্য কমিউনিটি, যা কিনা এই সম্প্রদায়ের মধ্যে যেগুলোর একটা অবক্ষয় আসবে এবং সেগুলোর ট্যাক্স কিংবা কর দিতে তারা মানে অসমর্থ হয়ে পড়বে। অলসো দ্য ট্যাক্স বেস শ্রিঙ্কস, এই কর বা রাজস্ব দেওয়ার পরিমাণ পরপর সংকুচিত হবে বা কমে যাবে, বা লোকেরা ট্যাক্স ফাঁকি দিতে শুরু করবে। বিকজ, কারণ পিপল বিকাম টু পোর, লোকজনেরা অত্যন্ত গরিব বা হতদরিদ্র হয়ে পড়বে। টু অ্যাফোর্ড কার্স অর মেনটেন দেয়ার প্রপার্টি, গাড়ি রাখতে অসমর্থ হবে কিংবা তাদের সম্পত্তিকে সাজিয়ে গুছিয়ে রাখতে তারা অত্যন্ত অসমর্থ হয়ে উঠবে। দ্য পাবলিক বিল্ডিংস বলতে কি বলা হচ্ছে, রেফার্স টু দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল। দ্য পোয়েট প্রেডিক্টস দ্যাট, কবি এখানে ভবিষ্যৎ কল্পনা করেছেন যে ডিউ টু ইকোনমিক ডিক্লাইন কজড বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুগত পরিবর্তনের কারণে যে অর্থনৈতিক একটা আমাদের সংকট তৈরি হবে। দ্য গভর্নমেন্ট উইল নট হ্যাভ এনাফ ট্যাক্স মানি ফর মেনটেনেন্স, সরকারের কাছে সেই পরিমাণ রাজস্বযুক্ত টাকা কিংবা কর থাকবে না সব কিছুকে মেনটেন করবার জন্যে কিংবা রক্ষণাবেক্ষণ করবার জন্যে। সিটিজেন্স উইল হ্যাভ টু ডোনেট পার্সোনাল টাইম, আর নাগরিকদেরকে হয়তো দিতে হতে পারে কিংবা দান করতে হতে পারে তাদের ব্যক্তিগত সময়কে। টু রিপেয়ার দেয়ার বিল্ডিংস, তাদের এই বাড়িঘর বা সরকারি বাড়িঘরগুলোকে সারিয়ে তুলতে। অ্যান্ড দ্য ফেডারাল বিল্ডিং চিমনি, ফেডারাল মানে হচ্ছে কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় বিল্ডিংয়ের চিমনিগুলো। টু প্রিভেন্ট দেয়ার কলাপস, সেগুলো মানে ক্রিয়াশক্তি হারানো থেকে রক্ষা পেতে। হুইচ ইজ কম্পেয়ার্ড টু দ্য রুইন্স অফ রোমান টেম্পলস, আর যেগুলোকে এখানে কল্পনা করা হয়েছে বা তুলনা করা হয়েছে বলা ভালো যে রোমান বা রোমের মন্দিরগুলোর সঙ্গে। অর্থাৎ ট্যাক্স বা কর আদায়ের পরিমাণ এতটাই কম হবে যে সরকারি ভবনগুলোকে টিকিয়ে রাখা সম্ভবপর হবে না। উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক, দ্যাট মিনস
দিস লাইন রেফার্স টু সিটিজেন্স হ্যাভিং টু পারফর্ম ম্যানুয়াল লেবার, নাগরিকদেরকে তাদের ম্যানুয়াল মানে হচ্ছে অফ দ্য হ্যান্ড, হাত দ্বারা কৃত বা হস্ত সম্পর্কিত, অর্থাৎ লোকজনেদেরকে নিজ হাতে কাজ করে সেই লেবারটা দিতে হবে। টু মেনটেন পাবলিক বিল্ডিংস, এই সরকারি ভবনগুলোকে টিকিয়ে রাখতে, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এবং এই সংহতিপূর্ণ ভিত্তিগুলোকে বা বাড়িগুলোকে টিকিয়ে রাখতে, ডিউ টু গভর্নমেন্ট প্রপার্টি, যেহেতু এগুলো সরকারি সম্পত্তি হওয়ায়। ক্লাইমেট চেঞ্জ উইল লিড টু ইকোনমিক কোলাপস, আর জলবায়ুগত পরিবর্তন যেটা কিনা একটা অর্থনৈতিক ধস নিয়ে আসবে, অ্যান্ড ড্রাস্টিক্যালি রিডিউসড গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ, এবং ড্রাস্টিক্যালি মানে হচ্ছে ভায়োলেন্টলি কিংবা সিভিয়ারলি, মানে প্রচণ্ডভাবে বা কঠোরভাবে একটা রিডিউসড মানে কমে যাবে বা কমিয়ে ফেলবে গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ সরকারের কোষাগারে কম রাজস্ব আদায় হবে। অর্থাৎ উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক, দ্যাট মিনস প্রত্যেক সপ্তাহে কাজের পর আমাদেরকে শ্রম দান করতে হতে পারে। টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, রেক মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফর স্ক্রেপিং অর স্মুদিং, দ্যাট মিনস মসৃণ করা বা ছাঁটাই করা বা ছাঁটা। দ্য অ্যাবাভ লাইন রেফার্স টু পারফর্ম মেনিয়াল আনপেড লেবার টু মেনটেন পাবলিক বিল্ডিংস, অর্থাৎ এই উপরের লাইনটা এটা উল্লেখ করে যে লোকজনেরা যে শ্রমটা দেবে তার বিনিময়ে কোনো মূল্য পাবে না, কিংবা তাদেরকে দাস বা কৃতদাসের মতো কাজ করতে হবে। টু মেনটেন পাবলিক বিল্ডিংস, এই সরকারি ভবনগুলোকে টিকিয়ে রাখতে, বিকজ কারণ ফিউচার গভর্নমেন্ট, ভবিষ্যতের সরকার, উইকেন্ড বাই দ্য কনসিকুয়েন্সেস, দুর্বল হয়ে পড়বে এই ফলাফলের দ্বারা, অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুগত পরিবর্তনের, ইজ টু পোর টু অ্যাফোর্ড প্রফেশনাল স্টাফ, এবং যারা কিনা অত্যন্ত গরিব হয়ে পড়বে প্রফেশনাল স্টাফ নিয়োগ করতে কিংবা রাখতে, অর্থাৎ কর্মী ছাঁটাই হবে, নতুন করে কর্মী নিয়োগ হবে না এইগুলোকে রক্ষণাবেক্ষণ করবার জন্যে। অর্থাৎ গ্রন্থাগার এবং শহরের হলঘরের, সিটি হলের সামনের খোলা মাঠের ঘাস পরিষ্কার করতে কিংবা ছাঁটতে। টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারাল বিল্ডিং, টু টাক পয়েন্ট মানে হচ্ছে টু ড্র অর থ্রাস্ট ইন টুগেদার, তাপ্পি দিয়ে সেলাই করা কিংবা মেরামতি করা কিংবা গাঁথনি করা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি ভবন বা যুক্তরাষ্ট্রীয় ভবনের চিমনির মেরামতের জন্যে। নেক্সট লাইনে আমরা আসবো, ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, এখানে একটা হিস্টোরিক্যাল রেফারেন্স রয়েছে, একটুখানি লক্ষ্য করো। দ্য রেফারেন্স টু রোমান টেম্পলস হাইলাইটস দ্যাট ইভেন আ গ্রেট পাওয়ারফুল সিভিলাইজেশন ক্যান কোলাপস অ্যান্ড ফল ইনটু রুইন ইফ নেগলেক্টেড, একটা চূড়ান্ত কথা বলা হয়েছে এখানে। দ্য রেফারেন্স টু রোমান টেম্পলস হাইলাইটস, এখানে রোমান টেম্পলসের যে রেফারেন্সটা দেওয়া হয়েছে সেটা কিনা উল্লেখ করে কিংবা আলোকপাত করে, দ্যাট যে ইভেন আ গ্রেট পাওয়ারফুল সিভিলাইজেশন, এমনকি একটা মহান শক্তিশালী সভ্যতাও ক্যান কোলাপস, যেটা কিনা ধসে পড়তে পারে কিংবা ভেঙে পড়তে পারে, অ্যান্ড ফল ইনটু রুইন, এবং যেটা কিনা ধ্বংসপ্রায় হতে পারে কিংবা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, ইফ নেগলেক্টেড, যদি সেটা অবহেলা থাকে বা যদি সেটা অবহেলায় পড়ে। সো উই মাস্ট অ্যাক্ট টু প্রিজার্ভ, আর সে কারণেই আমাদেরকে কাজ করতে হবে সেগুলোকে সংরক্ষণ করবার জন্যে। আওয়ার পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এই সমস্ত জনগণের সুসংহত যে সমস্ত স্থায়ী ভিত্তি বা বাড়ি কিংবা সরকারি ভবনগুলো রয়েছে, অ্যান্ড সোসাইটাল স্টেবিলিটি, এবং সামাজিক স্থিতাবস্থাকে টিকিয়ে রাখতে, টু অ্যাভয়েড টোটাল ডেক্লাইন, চূড়ান্ত ধ্বংস হওয়ার আগে বা চূড়ান্ত ধ্বংস এড়াতে। অর্থাৎ ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, অর্থাৎ যদি আমরা রোমের মন্দিরের মতো আমাদের এই দেশের পতন দেখতে না চাই, ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স, বলছে সিম্বল একটা দেখানো হয়েছে এখানে, দেখো যে শিপ গ্রেজিং ইন পাবলিক স্কোয়ার্স, মানে চার মাথার মোড়ে কিংবা যে সমস্ত ভিড়পূর্ণ এলাকায় যেন ভেড়া না চড়ে, লাইক দ্য রোমান ফোরাম ইন অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ঠিক যেমন করে প্রাচীন ইতিহাসের রোমের ওই ভিড়পূর্ণ জায়গাগুলোতে হতো। সিম্বলাইজেস আ ডেক্লাইন অফ সিভিলাইজেশন,
আর যেটা কিনা প্রতীকী হিসেবে তুলে ধরে একটা সভ্যতার অবক্ষয় কিংবা অবনমনকে। হোয়ার মডার্ন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিভিক অর্ডার হ্যাভ ব্রোকেন ডাউন, যেখানে আধুনিক যে সমস্ত ব্যবস্থাগুলো যা কিনা ভেঙে পড়বে বা ধসে পড়বে ডিউ টু দ্য কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ুগত পরিবর্তনের কারণে। অর্থাৎ আ স্টেট অফ কমপ্লিট আরবান ডিকে অ্যান্ড ইকোনমিক কলাপস, অর্থাৎ যেখানে একটা সম্পূর্ণ শহরতলির একটা ধ্বংস হয়ে পড়বে অ্যান্ড ইকোনমিক কলাপস, এবং আর্থিক সংকট সৃষ্টি হবে। অর্থাৎ ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স, অর্থাৎ যদি না আমরা দেখতে চাই শহরের পাবলিক স্কোয়ারে কিংবা ব্যস্ত জনবহুল এলাকায় ভেড়া চড়ছে। অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরাম ফর 1000 years, ফোরাম বলতে পাওয়ার অ্যান্ড সিভিলাইজেশনকে বলা হচ্ছে, অর্থাৎ প্রাচীন রোমের বাজার যেখানে সরকারি কাজকর্ম কিংবা বিচার ব্যবস্থা পরিচালনা করা হতো, সেরকম একটা জায়গাকে বলা হচ্ছে। আর দে বলতে এখানে শিপকে বলা হচ্ছে, অর্থাৎ শিপ বা ভেড়াকে বলা হচ্ছে। অর্থাৎ অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরাম ফর 1000 years হাইলাইটস আর ড্রামাটিক রিভার্সাল, একটা নাটকীয় পশ্চাৎগমনকে এখানে তুলে ধরে। হোয়ার পাওয়ারফুল ডেভেলপড নেশনস, যেখানে শক্তিশালী উন্নতিশীল জাতি বা দেশগুলো লুজ দেয়ার ডমিনেন্স, তাদের কর্তৃত্ব কিংবা প্রাধান্যকে হারাবে ডিউ টু এনভায়রনমেন্টাল ডিজাস্টার, এই সমস্ত প্রকৃতিগত বা পরিবেশগত অবক্ষয়ের বা বিপর্যয়ের কারণে। হোয়াইল কারেন্টলি স্মলার নেশনস রাইজ, আর যেখানে অধিকতর ছোট দেশগুলো যাদের উত্থান ঘটতে থাকবে। অর্থাৎ অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরাম ফর 1000 years, যেভাবে হাজার হাজার বছর ধরে রোমের শহরের প্রাণকেন্দ্রে এরা, দ্যাট মিনস এই ভেড়াগুলো চড়ে বেড়াচ্ছিল। নেক্সট লাইনে আসবো, উইথ আ লিটল এফর্ট দ্য কান্ট্রি উইল গো অন। দিস লাইন ইমপ্লাইজ দ্যাট লাইফ উইল কন্টিনিউ, আর এই লাইনটা অন্তর্নিহিত ব্যাখ্যা করে যে জীবন চলতেই থাকবে, বাট উইথ সিগনিফিক্যান্ট হার্ডশিপ, এবং অর্থপূর্ণ কষ্ট আমাদের জীবনে নিয়ে আসবে, অ্যান্ড মাচ লোয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং আমাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন হয়ে উঠবে। অর্থাৎ উইথ এ লিটল এফর্ট দ্য কান্ট্রি উইল গো অন, দ্যাট মিনস সামান্য প্রচেষ্টা দ্বারা দেশ প্রবহমান কিংবা চলমান থাকবে। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস। এখানে কার্থেজেসের একটা হিস্টোরিক্যাল রেফারেন্স রয়েছে, লক্ষ্য করো। কার্থেজেস রেফার্স টু আ পাওয়ারফুল অ্যানসিয়েন্ট ফেনিসিয়ান, অর্থাৎ কার্থেজেস এখানে উল্লেখ করে একটা শক্তিশালী প্রাচীন ফেনিসিয়ান সিটি স্টেট অ্যান্ড এম্পায়ার ইন নর্থ আফ্রিকা, এবং সাম্রাজ্যকে তুলে ধরে উত্তর আফ্রিকার নিয়ার মডার্ন টিউনিস দ্যাট রাইভেলড রোম, আর যারা কিনা রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। নোন ফর ইটস মেরিটাইম পাওয়ার, ট্রেড, ইভেন্চুয়াল ডিস্ট্রাকশন অ্যান্ড রিবিল্ডিং বাই রোমান্স, উইথ কার্থিজেনিয়ান ডেসক্রাইবিং ইটস পিপল অর থিংস রিলেটেড টু ইট। অর্থাৎ এই কার্থেজেসের সঙ্গে এখানে একটা তুলনা করা হয়েছে, যেটা কিনা রোমান এম্পায়ারের কথা তুলে ধরে, এবং সাউথ আফ্রিকার এবং নর্থ আফ্রিকার যে আধুনিক মানে অতীতের যে সভ্যতা ছিল, তারা যে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়েছিল, সেটাকে কিনা এখানে তুলে ধরে। আওয়ার হাই প্লেস বলতে এখানে কি বলা হচ্ছে? আচ্ছা, তার আগে আমরা চলে আসবো সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট, দ্যাট মিনস কি? This phrase indicates the attitude of denial or passive acceptance the poet suggests people in the currently powerful nations might adopt. এখানে কবি বলছেন যে এই ফ্রেজটা আমাদেরকে সূচিত করে দ্য অ্যাটিটিউড, মানে সেই দৃষ্টিভঙ্গি, অফ ডিনায়াল, আমাদের মানে অবহেলার কারণে, অর প্যাসিভ অ্যাকসেপ্টেন্স, অথবা আমাদের এগুলোকে এড়িয়ে চলার জন্যে কিংবা আমরা এগুলোকে ঠিকমতো না গ্রহণ করার কারণে দ্য পোয়েট সাজেস্ট পিপল ইন দ্য কারেন্টলি পাওয়ারফুল নেশনস মাইট অ্যাডপ্ট। আর কবি এখানে উল্লেখ করছেন যে বর্তমানে সেই সমস্ত শক্তিধর দেশের লোকজনেরা এখন সেরকমই হয়ে উঠেছে, অর্থাৎ তাদের এগুলো নিয়ে খুব একটা চিন্তা ভাবনা নেই। ইন এসেন্স দ্য লাইন ইজ এ স্টার্ক ওয়ার্নিং, আর এই লাইনটা হচ্ছে একটা
জ্বলন্ত কিংবা কঠোর একটা সতর্কবার্তা, দ্যাট দ্য কনসিকুয়েন্সেস অফ এনভায়রনমেন্টাল নেগলিজেন্স, এই সমস্ত পরিবেশগত যে সমস্ত অবহেলা আমাদের মধ্যে রয়েছে, উইল লিড টু আ কমপ্লিট রিভার্সাল, যেটা কিনা আমাদেরকে সম্পূর্ণ পশ্চাৎগমন করাবে বা আমাদেরকে পিছিয়ে দেবে, অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড অর্ডার, বর্তমানে এই জগতে। নেক্সট আমরা চলে আসবো, আওয়ার হাই প্লেস রেফার্স টু দ্য কারেন্ট পজিশন অফ পাওয়ার, ওয়েলথ অ্যান্ড ইনফ্লুয়েন্স হেল্ড বাই ডেভেলপড পাওয়ারফুল নেশনস। দিস রেফার্স টু আ কারেন্ট পজিশন অফ পাওয়ার, অর্থাৎ বর্তমানে শক্তিশালী, ওয়েলথ সমৃদ্ধশালী, অ্যান্ড ইনফ্লুয়েন্স এবং প্রভাবশালী দেশগুলো, হেল্ড বাই ডেভেলপড, যেগুলো উন্নতিপূর্ণ দেশ কিংবা যেগুলো অত্যন্ত উন্নত দেশ, সেগুলো কিনা পাওয়ারফুল নেশন সাচ অ্যাজ দ্য ইউনাইটেড স্টেটস, এই সমস্ত দেশে এখন যেটা চলছে সেটা কিনা আস্তে আস্তে করে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে স্ট্রঙ্গার কার্থেজ। দিস ইজ এ হিস্টোরিক্যাল অ্যালিউশন। বললাম অ্যানসিয়েন্ট কার্থেজ ওয়াজ এ পাওয়ারফুল সিটি স্টেট দ্যাট ইভেন্চুয়ালি ডিফিটেড অ্যান্ড ডিস্ট্রয়েড বাই দ্য রোমান রিপাবলিক, যেটা কিনা পরাজিত হয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছিল রোমান রিপাবলিকের দ্বারা। ইন দ্য পোয়েম স্ট্রঙ্গার কার্থেজ সিম্বলাইজেস ফিউচার নেশনস। স্ট্রঙ্গার কার্থেজ এখানে বলা হচ্ছে ভবিষ্যতের দেশকে বা ভবিষ্যতের জাতিকে। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস, তাতে কি এসে যায় বা তাতে কি যায় বা আসে যদি আমরা উচ্চ স্থান হারাই কার্থেজের মতো অধিকতর শক্তিশালী সভ্যতার কাছে। নেক্সট লাইনে আমরা আসবো, হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্কেন্ডাইজ। ফার ফ্লাং ফ্লিটস বলতে কি বলা হচ্ছে, রেফার্স টু দ্য রাইজিং নাভাল পাওয়ার, যেটা কিনা উল্লেখ করে মানে উন্নতশীল সেই সমস্ত নৌশক্তি বা নৌবহরের শক্তিকে, অ্যান্ড ইকোনমিক ডমিনেন্স অফ স্মলার কারেন্টলি লেস পাওয়ারফুল নেশনস সিম্বলাইজড বাই কোরিয়ান আর্মাডাস, যেটা কিনা এখানে কোরিয়ান রণতরীকে বা রণবহরকে এখানে সিম্বলাইজ করে, মেনশন ইন দ্য পোয়েম ইন এ ফিউচার ওয়ার্ল্ড অ্যাফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ। আর মার্কেন্ডাইজ বলতে কি বলা হচ্ছে, তবে তার আগে একটুখানি দেখে নিই যে ইন এ ফিউচার ওয়ার্ল্ড অ্যাফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা কিনা ভবিষ্যতের পৃথিবীকে এই জলবায়ুগত পরিবর্তন কিনা একটা প্রতিকূল পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে দেবে। মার্কেন্ডাইজ বলতে এখানে কি বলা হচ্ছে, রেফার্স টু দ্য এসেন্সিয়াল ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ মার্কেন্ডাইজ বলতে বলা হচ্ছে পণ্যদ্রব্য কিংবা ব্যবসার যে সমস্ত জিনিসগুলো, এসেন্সিয়াল ন্যাচারাল রিসোর্সেস প্রয়োজনীয় মানে প্রাকৃতিক যে সমস্ত সম্ভাবনাগুলো, এগ্রিকালচারাল প্রোডাক্টস কৃষিকাজগত যে সমস্ত জিনিস, অ্যান্ড ইকোনমিক পাওয়ার এবং অর্থনৈতিক যে সমস্ত শক্তিশালী যে ব্যাপারগুলো রয়েছে, দ্যাট কারেন্টলি ডমিনেন্ট, যেগুলো কিনা বর্তমানে কর্তৃত্বপূর্ণ কিংবা প্রাধান্যপূর্ণ রয়েছে নেশনস দেশগুলোর মধ্যে, আর কেয়ারলেসলি এক্সপ্লয়েটিং, তারা আস্তে আস্তে করে তাদের কর্তৃত্ব হারাতে শুরু করবে, অ্যান্ড উইল বি ইভেন্চুয়ালি লুজ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এবং আস্তে আস্তে করে সেই দেশগুলো হারিয়ে যাবে এই জলবায়ুগত পরিবর্তনের কারণে। অর্থাৎ হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্কেন্ডাইজ, অর্থাৎ যাদের নৌবহর বোঝাই হয়ে আসবে আমদানিকৃত মালপত্রে, অর্থাৎ সেই দেশগুলো আর উৎপাদন করতে পারবে না, তাদেরকে খাবার দাবার আনতে হবে ভিন দেশ থেকে নৌবহরে বোঝাই করে। নেক্সট লাইনে আমরা আসবো, চিপার দেন আওয়ার্স উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ। চিপার দেন আওয়ার্স বলতে কি বলা হচ্ছে, ডেসক্রাইবস প্রোডাক্টস অন ট্রেড ফ্রম কান্ট্রিজ লাইক দ্য কোরিয়ান আর্মাডাস দ্যাট উইল ডমিনেট গ্লোবাল ট্রেড রুটস ইন দ্য ফিউচার। ভবিষ্যতে এই কোরিয়ান আর্মাডাস যারা কিনা মানে গ্লোবাল ট্রেড রুটকে শাসন করবে, ডিউ টু শিফটিং ক্লাইমেট জোনস অ্যান্ড ইকোনমিক পাওয়ার, যেটা কিনা মানে জলবায়ুগত পরিবর্তনের কারণে তাদের যে অর্থনৈতিক ভারসাম্য আস্তে আস্তে করে স্থানান্তরিত হবে, সেটাই কিনা এখানে দেখানো হয়েছে। গুড টু ওয়াচ ফ্রম দ্য বিচ signifies the speaker's nation has lost its former economic and political dominance. বক্তার দেশ হারিয়ে ফেলবে সেই সমস্ত রাজনৈতিক কিংবা অর্থনৈতিক প্রভুত্ব কিংবা কর্তৃত্ব কিংবা প্রাধান্য, অ্যান্ড ইজ নাও আ হেল্পলেস প্যাসিভ অবজারভার, এবং হয়ে উঠবে এখন একটা অসহায় এবং মানে গৌণ একটা দর্শকের ভূমিকা পালন করবে অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। পৃথিবীর বিভিন্ন বিষয়গুলোর ব্যাপারে একটা গৌণ ভূমিকা গ্রহণ করবে লেখকের দেশ বলে কবি সেখানে কল্পনা করছেন।
অর্থাৎ ওভারঅল মিনিংটা আমরা কিভাবে নেব? চিপার দেন আওয়ার্স উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, দ্যাট মিনস দ্য লাইন হাইলাইটস আ কমপ্লিট রিভার্সাল। এই লাইনটা উল্লেখ করে একটা সম্পূর্ণ পশ্চাৎগমন অফ গ্লোবাল ফরচুনস, আগামীর পৃথিবীতে, হোয়ার কারেন্ট সুপার পাওয়ার্স ডেকলাইন, যেখানে বর্তমানের সর্বশক্তিমান দেশগুলো আস্তে আস্তে করে তাদের জায়গা বা পদ হারাবে, অ্যান্ড স্মলার নেশনস রাইজ, এবং ছোট ছোট দেশগুলো আস্তে আস্তে করে উঠতে থাকবে। ফোর্সিং পিপল টু অ্যাকসেপ্ট আ সিম্পলার পোরার লাইফ, এবং লোকজনদেরকে বাধ্য করবে যে তাদেরকে সহজ সাধারণ জীবনযাপন করতে, উইথ অ্যান এয়ার অফ আইরনিক রেজিগনেশন, এবং একটা শ্লেষাত্মক সমর্পণ বা আত্মসমর্পণ তারা করতে শুরু করবে। অর্থাৎ চিপার দেন আওয়ার্স উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, দ্যাট মিনস যা হবে আমাদের চেয়ে সস্তার, আমরা সমুদ্রতট থেকে দাঁড়িয়ে দেখে সেগুলোকে আনন্দ পাবো। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, কোরিয়ান আর্মাডাস বলতে বলা হচ্ছে সিম্বলাইজেস দ্য রিভার্সাল অফ গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ। বারে বারে কথাগুলো বলা হচ্ছে। ইট রিপ্রেজেন্টস নেশনস দ্যাট আর কারেন্টলি কনসিডার্ড লেস পাওয়ারফুল potentially becoming dominant world economic and naval forces in the future। অর্থাৎ কম বা ছোট অর্থনীতি সম্পন্ন দেশগুলো আস্তে আস্তে করে তাদের শক্তি জাগাবে, আর উচ্চ শক্তি সম্পন্ন দেশগুলো তাদের ক্ষমতা হারাবে, এবং তারা এই দেশগুলোর কাছে তারা তখন মাথা নত করে থাকবে। অর্থাৎ তারা দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলছে যে অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, আলো জ্বালিয়ে যখন নৌসেনার জাহাজগুলো পার হয়ে যাবে, অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য ফ্লিটস অর আর্মাডাস অফ নিউলি পাওয়ারফুল নেশনস, সেই সমস্ত ফ্লিটস মানে হচ্ছে নৌবহরগুলো, অর আর্মাডাস মানে হচ্ছে রণতরীগুলো বা রণসম্ভারগুলো, অফ নিউলি পাওয়ারফুল নেশনস, নতুন শক্তিশালী হয়ে ওঠা দেশগুলো, দ্যাট হ্যাভ রাইজেন টু গ্লোবাল ডমিনেন্স, যেগুলো কিনা বেড়ে উঠবে, যাদের বিশ্বে একটা প্রভাব বা প্রভুত্ব বেড়ে উঠবে অ্যাজ এ রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুগত পরিবর্তনের কারণে। দ্য পোয়েট স্পেসিফিক্যালি মেনশনস কোরিয়ান আর্মাডাস, কবি এখানে বেসিক্যালি বা মূলত বা প্রধানত কোরিয়ান আর্মাডাস বা কোরিয়ান রণতরী বা রণবহরকে বলছেন, হুইচ সিম্বলাইজ দিজ নিউ গ্লোবাল পাওয়ার্স, যারা কিনা আস্তে আস্তে করে নতুন বিশ্ব শক্তি হয়ে উঠতে থাকবে। দ্যাট মিনস অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তারা গোটা পৃথিবী জুড়ে নিরন্তর নজরদারি চালাবে। নেক্সট লাইনে আমরা আসবো, লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, দেম বলতে দেম রেফার্স টু দিজ এমার্জিং পাওয়ারফুল কান্ট্রিজ হুইচ দ্য পোয়েট সাজেস্টস মাইট বি লাইক কোরিয়ান আর্মাডাস। দেয়ার লিটল টাইম ইন দ্য সান বলতে ইন্ডিকেটস দ্যাট দেয়ার পিরিয়ড অফ সাকসেস অ্যান্ড ডমিনেন্স উইল বি টেম্পোরারি, জাস্ট অ্যাজ দ্য পাওয়ার অফ কারেন্ট স্ট্রং নেশনস ডিড নট লাস্ট ফর এভার। অর্থাৎ লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, দ্যাট মিনস তাদেরকে তাদের মতো করে দিনের আলোয় দিন কাটাতে দাও। নেক্সট লাইনে আমরা আসবো, উই উইল সে টু আওয়ার সেলভস অ্যাজ উই বিগিন টু সোয়ে। সোয়ে মানে হচ্ছে টু সুইং, দোলা বা আন্দোলিত করা বা আন্দোলিত হওয়া। রেফার্স টু দ্য সোয়িং ক্যান সাজেস্ট আ সেন্স অফ লাইটেডনেস অর আ টিপসি ফিলিং, মানে হচ্ছে প্র্যাকটিক্যালি ইনটক্সিকেটেড মানে হচ্ছে ঈষৎ মদ্যপানোন্মুক্ত, আ ডেলিবারেট মেন্টাল এসকেপ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দিস লাইন রেফার্স টু দ্য ক্যারেক্টার্স ডেলিবারেট ইগনোরেন্স, এখানে বলা হচ্ছে যে আমাদের যে বেপরোয়াভাবে অবজ্ঞা করা বা এড়িয়ে চলা বা অবহেলা করার, অ্যান্ড ডিনায়াল অফ দ্য সিভিয়ার, এবং আমাদের মানে অস্বীকার করা এই ভয়ানক লং টার্ম কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ, দীর্ঘমেয়াদী যে জলবায়ুগত পরিবর্তন হতে চলেছে সেগুলো আমাদের এড়িয়ে চলার ফল আমাদেরকে ভুগতে হবে। অর্থাৎ উই উইল সে টু আওয়ার সেলভস অ্যাজ উই বিগিন টু সোয়ে, আমরা আমাদেরকে বলবো যখন আমাদের প্রভাব প্রতিপত্তি বা ক্ষমতা দেখাতে শুরু করবে। টু দ্য স্ট্রেনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ডস, স্ট্রেনস দ্যাট মিনস রেফার্স টু ভ্যারাইটিস অফ প্ল্যান্টস, আর দ্য নেটিভ বিচ ব্যান্ড বলতে বলা হচ্ছে সিম্বলাইজেস দ্য সিম্পল লোকাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ডাইভারশনস, সহজ সরল স্থানীয় আমোদ প্রমোদ কিংবা বিনোদনের কথা বলা হচ্ছে। দ্যাট পিপল ইন দ্য পোয়েটস কান্ট্রি উইল টার্ন টু, যেখানে কবির দেশের লোকজনেরা মত্ত হয়ে উঠবে,
ইগনোরিং দ্য সিভিয়ার, অবজ্ঞা করে এই ভয়ানক লং টার্ম ওয়ার্নিংস, দীর্ঘমেয়াদী সতর্কতাকে অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুগত পরিবর্তনের, অ্যান্ড দেয়ার নেশনস ডিক্লাইন, এবং তাদের দেশ অবজ্ঞা করবে এই ব্যাপারগুলো। দিস লাইন ইমপ্লাইজ আ উইলফুল ইগনোরেন্স, এই লাইনটা এখানে অর্থনিহিত ব্যাখ্যা করে যে একটা স্বেচ্ছাচারী বা একগুঁয়ে একটা অবজ্ঞা, অ্যান্ড আ ফোকাস অন ট্রিভিয়াল কমফর্টস, এবং যারা কিনা তুচ্ছ আরামপ্রদ জীবনে মত্ত হয়ে উঠবে বা আলোকপাত করবে। হোয়াইল আ গ্লোবাল ক্রাইসিস আনফোল্ডস, যখন একটা বিশ্ব সংকট উন্মোচিত হবে আমাদের সামনে। অর্থাৎ টু দ্য স্ট্রেন্স অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড বলতে কি বলা হচ্ছে, আমাদের নিজের দেশের সমুদ্র তটের ব্যান্ডের গানের তালে বা তালে তালে, ইগনোরিং দ্য হিটস from the Arctic on the radio. Heats from the Arctic represents news or reports of significant environmental changes such as melting glaciers and rising sea levels. ভিডিওর একদম শুরুতে কিংবা ক্লাসের একদম শুরুতে বলেছিলাম যে মেরু অঞ্চলের গ্লেসিয়ার্স বা হিমবাহগুলো গলতে শুরু করবে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে শুরু করবে, যার ফলে একদিন সুনামি কিংবা জলোচ্ছ্বাসের মতো ঢেউ আমাদের জনজীবনে কিংবা জনবহুল এলাকায় এসে আছড়ে পড়বে। দ্যাট মিনস বলা হচ্ছে যে নিউজ অর রিপোর্টস অফ সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল চেঞ্জেস, এই তাৎপর্যপূর্ণ পরিবেশগত পরিবর্তনের খবর অহরহ আমাদের কানে আসবে। সাচ অ্যাজ, যেমন অ্যাজ মেল্টিং গ্লেসিয়ার্স, হিমবাহের গলে যাওয়া, অ্যান্ড রাইজিং সি লেভেলস, এবং সমুদ্র পৃষ্ঠের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাওয়ার। ইগনোরিং বলতে বলা হচ্ছে সিগনিফাইজ হিউম্যানিটিজ কালেকটিভ ডিনায়াল, যেটা কিনা মানব জীবনের সমবেত যে প্রত্যাখ্যান বা অস্বীকার, অ্যান্ড কমপ্লেসেন্ট অ্যাটিটিউড, এবং আত্মতৃপ্তিমূলক যে দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস দ্য ক্লাইমেট ক্রাইসিস, জলবায়ুগত যে সংকট সৃষ্টি হবে তার দিকে মানুষের তখনও চোখ পড়েনি বা পড়বে না। আর অন দ্য রেডিও সাজেস্ট দ্যাট দিজ ওয়ার্নিংস আর রেডিলি অ্যাভেলেবল, আর এই সতর্কবার্তাগুলো তখনই রেডিওর প্রচার তরঙ্গে ঘন ঘন বলা হবে বা সতর্ক করা হবে, অ্যান্ড ওয়াইডলি ব্রডকাস্ট, এবং ব্যাপকভাবে সম্প্রচার করা হবে। বাট পিপল অ্যাক্টিভলি টিউন দেম আউট অর ডিসমিস দেম অ্যাজ ডিস্ট্যান্ট প্রবলেমস, এবং লোকজনেরা আস্তে আস্তে করে অদূর ভবিষ্যতের সমস্যাগুলোর দিকে অগ্রসর হবে। অর্থাৎ ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, দ্যাট মিনস রেডিওর প্রচার তরঙ্গে ভেসে আসবে আর্কটিকের সতর্কবার্তাগুলো উপেক্ষা করে কিংবা অবজ্ঞা করে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই একটা লাইক দিও, যেটা কিনা আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্যে। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন টেক্সট কিংবা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।